নিউটাউনের বিলাসবহুল ফ্ল্যাটগুলো জীবন্ত রাক্ষসের মতো মাথা তুলে অন্ধকারে ঘুমোচ্ছে বলেই মনে হচ্ছে। মাঝরাতে হঠাৎ করে কৌশিকের ল্যান্ডফোনটা বেজে উঠল। ঘুম ঘুম বিরক্তি মাখা চোখে কৌশিক বিড়বিড় করতে করতে উঠল। উফ, রোজ রাতে এই এক জিনিস। বললেও ওষুধ খাবে না ঠিক করে। হ্যাঁ, হ্যালো। ঘড়িতে তখন সময় বলছে রাত 2:45। ফোনটা তুলতেই প্রথমে ওপাশ থেকে একটা ঘষা ঘষা মহিলা কণ্ঠের হাসি ভেসে এলো। তারপর মাঝবয়সী মহিলার কণ্ঠ। বাবাই, আমি কিন্তু সব জানি। তুই সবাইকে ফাঁকি দিতে পারিস, আমায় পারবি না। উফ মা, তুমি আবার ওষুধ খাওনি আজকে? তুই 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 আমার থেকে ওকে কেড়ে নিলি বাবাই। ওই কাজল দি তোমাকে নিশ্চয়ই ওষুধ দেয়নি, তাই না? উফ, আর এই মহিলাকে নিয়ে আমি আর পারবো না। ছোটবেলায় ছোটবেলায় তোদের দুজনকে আমি কত ভালোবাসতাম বলতো। তোরা নিজেদের মধ্যে ঝগড়া করতিস, কিন্তু কিন্তু তুই তুই ওকে মেরে ফেললি বাবাই। তুমি কেন বুঝতে চাইছো না মা? ও আর নেই। তুমি তুমি ওষুধ খেয়ে ঘুমো মা। রাত 3টে বাজতে চললো। ও আছে রে, আমি জানি ও আছে। আমি ডাকলে ও আসবেই। আমি 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 ওকে দেখেছি রে। কিছুক্ষণের জন্য অপর প্রান্ত যেন পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। কৌশিকের ঘরে জ্বলতে থাকা লাল ডিম লাইট আর এসিটা হঠাৎই বন্ধ হয়ে গেল। একটা ভ্যাপসা গরম আর গুমোট অন্ধকারে হঠাৎ করেই ঘরটা কেমন ভরে উঠল। লোডশেডিং। হ্যালো, হ্যালো, হ্যালো মা, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো মা। আমি কিন্তু তোকে চিনি বাবাই, আমি সব জানি। ছোটবেলায় তুই যেমন খাসির মাংসের গন্ধ চিনতিস, আমিও আমিও তেমনি তোর মাংসের গন্ধ চিনতে পারি, চিনতে। ধুর। ফোনটা রাখতেই কৌশিকের মাথা ঝিমঝিম করে উঠল। দিনকে দিন তার মায়ের শরীরটা খারাপ থেকে খারাপ হয়েই যাচ্ছে। এভাবে একলা একলা একটা কাজের মেয়ের উপর ভরসা করে তার মাকে ফেলে রাখা উচিত নয়। কিন্তু সেই বা চাকরি বাকরি ছেড়ে এখন কি করে যাবে? কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসে পড়ল কৌশিক। কিছুতেই আর ঘুম আসছে না তার। পাশের টেবিলে জলের বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে নিল। জানলা খুলে সামনে গিয়ে দাঁড়ালো। নিজের মনে মনেই বিড়বিড় করে বলল, তুমি এখনো আমাকে সহ্য করতে পারো না মা। আজ এত বছর পরেও তুমি ওকেই মনে রাখলে। আমি আসছি, সামনের সপ্তাহে আসছি। পরের দিন সকালে অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল কৌশিক। আজকে কোনো মতেই তার লেট হওয়া যাবে না। আয়ারল্যান্ডের ক্লায়েন্ট আসবে বলে কথা। টাইম নিয়ে ওরা আবার খুব পাংচুয়াল। কৌশিক সবে বাড়ি থেকে বের হতে যাবে এমন সময় আবারও ফোনটা বেজে উঠল। কাজল ফোন করছে। দূর, এখন আবার এই মহিলা কি জন্য ফোন করছে? ফোন তুলেই একরাশ বিরক্তি নিয়ে কৌশিক বলল, যা বলো তাড়াতাড়ি বলো, কাজে বেরোচ্ছি। ও দাদা বাবু গো, দাদা বাবু, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো গো। তোমার মা তোমার মা কাল রাতে সুইসাইড করেছে। আমি তোমায় এখনো বারণ করছি, বারবার একই জিনিস জানতে আমার কাছে এসো না তো। এখন তুমি আমার হাজবেন্ড নও রিদ্ধি, এখন তুমি আমার পেশেন্ট, তাই তোমায় আমাকে সবটা খুলে বলতেই হবে। ফাঁকা অন্ধকার ঘরটায় দুজনের কণ্ঠস্বর গমগম করছিল। দুপাশে দুটো মৃদু লাল আলো জ্বলছে।
মনোবিদ ডাক্তার রবিনা চ্যাটার্জি নিজেরই হাজব্যান্ড ঋদ্ধি চ্যাটার্জিকে হিপনোসিস করার চেষ্টায় আছেন, কিন্তু তিনিও নাছোড়বান্দা, কিছুতেই সেই ট্র্যাপে পড়ছেন না। কেউ কারোর মুখ অন্ধকারে দেখতেও পাচ্ছেন না। একটা উটকো ভ্যাপসা গরম ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে, আর উপস্থিত দুজনেরই কপাল বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছে। বেশ বেশ, আমি তো বলবো, কিন্তু কিন্তু তোমার তাতে বিশ্বাস হবে কি? যেখানে বিশ্বাস শেষ হয় সেখান থেকে বিশ্বাস শুরু করাই আমার কাজ। যে তুমি আগে খাসির মাংস ভুলেও খেতে না, এখন এখন সেটাই তুমি রোজ খাচ্ছ। অদ্ভুত হাবভাব করছো। আচ্ছা, আমায় বলতে পারো ওই কালো মূর্তিটায় কি আছে? আমাদের সারা বাড়ি জুড়ে এত ডিম আসছে কেন? আমাদের বাড়ির বাইরে রোজ একটা করে পচা মরা টুকরো কে ফেলে যাচ্ছে? এই সব কিছুর উত্তর আজ আমার চাই। তুমি তুমি কি এসবের জন্য আমায় দায়ী করছো রুবিনা? তাতে তো তোমার বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু আমি জানি তোমার মনের ভেতর আমার আমার সব প্রশ্নের উত্তর আছে। আমি সেই লুকোনো উত্তরগুলোই আজ জানতে চাই। ওই মূর্তি আমি এনেছিলাম আমার এক বন্ধুর দোকান থেকে, এমনিই দিয়ে দিয়েছিল। সাথে সাথে দুটো ডায়েরি দিয়েছিল। একজনের নাম কৌশিক আর আরেকজনের নাম তন্ময়। দুজন এই আমারই বয়সী হবে। এই মূর্তির দুই পূর্বতন মালিক, অল অল ডেড। ডাক্তার রবিনা এবারে পরবর্তী পর্যায়ে গেলেন। খস করে একটা মোমবাতি জ্বালিয়ে তিনি বললেন, আমি কিন্তু শুরু থেকে সবটা জানতে চাই ঋদ্ধি। ঋদ্ধি অন্ধকার থেকে একটু একটু করে মুখ বের করে সামনে জ্বলতে থাকা মোমবাতির সামনে এনে ধরলেন। তার মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, থুতনি কিরকম ছুচলো হয়ে গেছে, মুখে একটা আকর্ণ বিস্তৃত হাসি, দাঁতগুলো কালচে লাল হয়ে আছে। সামনে বসে থাকা ডাক্তার রবিনারও কয়েক মুহূর্তের জন্য মনে হলো তার বুকের ভিতর থেকে যেন হৃৎপিণ্ডটা খুলে নিয়ে কেউ যেন দুমড়িয়ে মুচড়িয়ে দিচ্ছে, কিন্তু তবুও তিনি স্থির হয়ে নার্ভ শক্ত করে রাখলেন। এদিকে মৃদু গোঙাতে গোঙাতে হেসে ঋদ্ধি ওনাকে বললেন, বলবো বলবো, তুমি তুমি সবটা হজম করতে পারবে তো? ঘটনার 6 মাস পর একদিন রবিবারের সকাল। তন্ময় আর লাবণের সদ্য বিয়ে হয়েছে। বেশ কিছুদিন হলো ওরা শহর ছেড়ে বালুরঘাটের ভিতর দিকে একটা ছোট্ট গ্রামে এসেছে, কারণ তন্ময়ের এখানের গ্রামীণ ব্যাংকে ট্রান্সফার হয়েছে। শুরুতে একটু ইতস্তত করেছিল সে, ভেবেছিল লাবণী শহুরে মেয়ে, গ্রামে গিয়ে কতটা আর মানিয়ে নিতে পারবে। কিন্তু সেদিন যখন লাবণী নিজের থেকেই বলল, গ্রাম গ্রাম তো আমার দারুণ লাগে গো। আমি তো নিজেই অন্ডাল সাইডে থাকতাম, আর কলকাতায় এসেছিলাম কলেজে ওঠার পর। তোমার তাহলে গ্রামে থাকতে কোনো অসুবিধে নেই। তখন কিন্তু এই মাসে একবার করে রেস্টুরেন্টে খাওয়া, মাঝে মাঝে শপিং, তারপর তোমার সিনেমা টিনেমা এসবেও কিন্তু ভাটা পড়বে। আচ্ছা, তোমায় আমি কখনো এরকম কিছু বলেছি যে এগুলো না হলে আমার চলবেই না? আমি সব্যসাচী মহিলা, বুঝেছো হে? বুঝেছি ম্যাডাম, জসমিন দেশে যদাচারে অভ্যস্ত। ঠিক আছে। সেই থেকেই আত্রাই নদীর তীরের বালুরঘাটের মূল ব্লকের অধীনস্থ ছোট্ট গোপালবাটি গ্রামের আওতায় নিজেদের এনে ফেলেছে দুজন। এই নিয়ে প্রায় 1 সপ্তাহ হতে চলল। বিকেলের দিকে মদন এসে লাবণীকে বলল, চলো দিদি, আজ তো শনিবার, দাদাকে নিয়ে চলো, তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো। মদন ওদের এখানকার লোকাল গাইড বলা যেতে পারে। গোপালবাটিতে থাকার বন্দোবস্ত ওই করে দিয়েছিল। রোগা ছিমছাম চেহারা, বয়স আন্দাজ 20-21-এর কাছাকাছি হবে। সারাদিন মায়ের সাথে একটা খাবারের দোকানে কাজ করে, এমনিই ভালো ছেলে। কোথায় যাব? কি দেখাবি রে? আমাদের এখানে প্রত্যেক বছর গ্রাম পঞ্চায়েতে কিছু জিনিস নিলাম হয়। অনেক কিছু আসে, আয়না, টেবিল, খাট, কলসি, ঠাকুরের সিংহাসন। তা এই নিলামের জিনিসগুলো কোথা থেকে আসে শুনি? কেউ যখন বাড়ি বিক্রি করে শহরে চলে যায়, তাদের পুরনো জিনিসপত্র দিয়ে যায়। আবার কেউ মরে গেল, তাদের বাড়ি খালি হয়ে গেলে সেগুলোও বিলি করে দেওয়া হয়। তুমি দাদাকে নিয়ে চলো। বাহ, গ্রামীণ কিউরিও সব। এই তন্ময়,
যাবে নাকি? সে না হয় যাব, কিন্তু আমি তোকে আর একটা কথা আর কতবার বলবো বলতো মদন? এতক্ষণ ধরে ঘরের ভিতর থেকে সব শুনে বেরিয়ে এসেছিল তন্ময়। লাবণী মৃদু হেসে ঘরে চলে গেল। সে জানে তন্ময় এখন ওকে কি বলবে। মদন নিজেও সেটা বুঝে দাঁত বের করে হাসতে লাগলো। না না, হাসিস না। তোকে অনেকবার বলেছি, লাবণীকে দিদি ডাকলে আমাকে জামাইবাবু ডাকবি, আর আমাকে দাদা বললে লাবণীকে বৌদি ডাকবি। দাদা দিদি শুনলে না কেমন যেন ভাই বোন টাইপের ফিলিং আসে। মরণ আমার। আমার ভাই তো আমায় দিদি ডাকে, আর তোমায় তন্ময়দা বলে। তখন তোমার প্রেস্টিজ থাকে কোথায়? হ্যাঁ, এই গ্রামে এসেই তোমার প্রেস্টিজ সব একদম এসেছে, তাই না? না রে মদন, তুই দাদাই ডাকবি, আমি তোকে পারমিশন দিলাম। ব্যাস, হয়েই গেল। আর কি, সুপ্রিম কোর্টের অর্ডার পেয়ে গেছো। আর বাঞ্ছারামের মতো দাঁত কেলাতে হবে না। চলো দেখি, লোকাল কিউরিও শপে যাই। মদনের মাথায় একটা চাটি মেরে ওরা এগোতে থাকলো পঞ্চায়েতের দিকে। নিলামের দিন নাকি এখানে একটা ছোটখাটো হাট গোছের কিছু বসে। স্থানীয় লোকেরা নিজেদের হাতের তৈরি জিনিসপত্র নিয়ে বসে। ছোটখাটো সপ্তাহান্তের হাট বলা যায়। এদিক ওদিক ঘোরাঘুরির পর মোড়ল মশাই পঞ্চায়েতের সামনে করা ছোট্ট বেদিতে উঠলেন। ওনার সাথে একজন সব সময়ের চাকর 2 ভ্যান ভর্তি করে জিনিসপত্র আনলো। এরপর শুরু হলো নিলাম। এই ঠাকুরের সিংহাসনের দাম ধার্য করা হয়েছে 650 টাকা। সিংহাসনের নিলাম শুরু হলো 650। সত্যি এরকম জিনিস তন্ময় আর লাবণী এর আগে কখনোই দেখেনি। বাবা, রিসাইক্লিং প্রসেসটা তো ভালোই বানিয়েছে এরা। আমরাও তো কিছু নিতে পারি লাবণী। কেউ তো দেখছি খুব একটা দামাদামিও করছে না। পছন্দ মতো কিছু পাই দেখছি। এই তন্ময়, এই এদিকে দেখো না। এই দেখো, এটা কিন্তু আমরা নিতে পারি। এটা নেবে? কেউই তো এটা নিতে চাইছে না। হ্যাঁ, ওই জন্যই তো নিতে চাইছি। ব্যাপারটা কিন্তু বেশ ইউনিক হবে। শেষমেশ তন্ময় মূর্তিটা নগদ 150 টাকা দিয়ে নিয়ে নিল। লাবণীর কি মনে হতেই সে মোড়লকে বলল, আচ্ছা বলছি, আমি ওই ডায়েরিটাও সঙ্গে নিয়ে যেতে চাই। ওটা নিয়ে কি করবে? লাবণী কোনো উত্তর দিল না। সে ফেলে দেওয়া ডায়েরিটা তুলে নিল। বেরিয়ে আসার সময় দেখল মদন একটা দোকানের সামনে থেকে পাঁপড় খাচ্ছে। পয়সা মিটিয়ে বাড়ির দিকে রওনা হতেই মদন জিজ্ঞেস করলো, কি গো, তোমরা কিছু কিনছিলে নাকি? হ্যাঁ, তোর দিদি ওই একটা কালো মূর্তি আর একটা ডায়েরি কিনেছে। কালো মূর্তি? কই দেখি দেখি। লাবণী ব্যাগের ভিতর থেকে মূর্তি আর ডায়েরি বের করে দেখালো। মদন সেটা দেখেই একটু চমকে উঠে বলল, এমা, এটা কেন নিয়েছো গো? কেন রে? এটা কি তুই জানিস কিছু? না, তা জানি না, কিন্তু এটা কোন বাড়ির জিনিস সেটা জানি। ওই বাড়িতে 2 জন আত্মহত্যা করেছিল। তুই চিনতিস ওদের? ওদের সবাই চিনতো। বুড়িটা পাগল হয়ে গেছিল শেষের দিকে। তারপর 1 সপ্তাহ পর ওর ছেলেটাও আত্মহত্যা করেছিল। ও, এইবার বুঝতে পারলাম ওই মূর্তিটা কেন কেউ নিতে চাইছিল না। আচ্ছা, একবার সেই বাড়িটা দেখাতে পারবি? তন্ময় লাবণীকে দেখে অবাক হয়ে যাচ্ছে। একই সন্ধ্যা হয়ে এসেছে, তার উপর এখন এই বাড়ি দেখতে যেতে চাইছে। না না, এখন কোনো বাড়ি দেখতে যাওয়া চলবে না। লাবণী কয়েক মুহূর্ত বাচ্চাদের মতো বায়না করছিল, কিন্তু তন্ময় কিছুতেই রাজি হলো না। শেষমেশ একরকম পরাজিত হয়ে দুজনেই বাড়ি ফিরে এলো। নিজেদের শোয়ার ঘরে মূর্তিটা সাজিয়ে রেখে লাবণী কয়েক মুহূর্ত স্থির হয়ে সেদিকে তাকিয়ে রইল। মূর্তিটার অদ্ভুত একটা সম্মোহিনী শক্তি রয়েছে, কিরকম যেন জীবন্ত হয়ে আছে। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল সে। তবে হুঁশটা ফিরল তন্ময়ের কথায়। কি হলো, খেতে আসবে না নাকি? আমি নিজেই সবটা সাবার করব। না না, আমি আসছি, দাঁড়াও, আসছি। লাবণী ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। টেবিলে সাজানো মদনের মায়ের দোকানের হাত রুটি আর খাসির মাংস। তুমি মাটন এনেছো? তুমি জানো তো যে আমি মাটন খাই না। মাটন দেখলে আমার বমি বমি লাগে। আপনার কথা মনে না থাকলে চলবে? চিকেনও এনেছি আপনার জন্য। এবারে সে একটু শান্ত হলো, কিন্তু
এদিকে লাবণীর নজর এড়িয়ে গেল একটা ছোট্ট বিষয়। কালচে মূর্তির চোখের মণি দুটো অল্প যেন নড়ে উঠে লাবণীর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। খাওয়া দাওয়ার পর সেদিন রাতে ঘুমোতে ওদের একটু দেরি হয়ে গেল। বাইরের আকাশটা মেঘলা করে আছে, আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। মাঝরাতে হঠাৎ কিসের একটা আওয়াজে ঘুমটা ভেঙে যায় লাবণীর। তার মনে হলো বাড়ির ঠিক বাইরে এক বুড়ি যেন কেমন ডুকরে ডুকরে কেঁদে চলেছে। নিবিড় নীরবতার মাঝে সেই কান্নার সুর একটু একটু করে প্রতিধ্বনিত হচ্ছে। মেরে ফেললে গো আমার ছেলেটাকে, ও মেরে ফেললে। লাবণী দেখল পাশে তন্ময় অঘরে ঘুমোচ্ছে। এই শুনছো শুনছো তন্ময়, এই তন্ময়। দুবার ডাকার চেষ্টা করেও লাভ হলো না। তন্ময় পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। এবারে লাবণী উঠে গিয়ে ধীরে ধীরে জানালার কাছে গেল, কারণ আওয়াজটা ওখান থেকেই আসছে। ওকে ডাকলাম, কত ডাকলাম, তাও হলো না গো। আমার ছেলেটাকে মেরে ফেললে। লাবণী জানালার বাইরে তাকিয়ে দেখল সেখানে কিছু নেই। সেই কান্নার আওয়াজটাও স্তব্ধ হয়ে গেছে। তবে কিরকম একটা পচা আষ্টে গন্ধ বের হচ্ছে, অনেকটা বেড়াল বা ইঁদুর মরে দেহ পচে যাওয়ার মতো গন্ধ। কি বাজে গন্ধ, এদিকটা পুরো জঙ্গল হয়ে আছে। কাল একবার লোক ডেকে আগাছাগুলো কাটানো দরকার। কিন্তু বুড়ির কান্নাটা কোথা থেকে শুনলাম? ঠিক তখনই বেশ জোরে জোরে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। শব্দটা এতটা জোরে আর আকস্মিক হওয়ায় লাবণী আর তন্ময়ও ঘুম থেকে ধরফরিয়ে উঠে পড়ল। কি হলো? তুমি ওখানে কেন? আর আর এত রাতে দরজা ধাক্কালো কে? দেখছি, দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, তুমি যেও না, আমি দেখছি। তন্ময় সবে খাট থেকে নেমেছে এমন সময় আবারও তীব্র জোরে আবারও কড়া নাড়ার শব্দটা এলো। দেওয়াল ঘড়িতে সময় বলছে রাত 2:45। লাবণী এবারে বেশ ভয় পেয়ে তন্ময়ের পিছনে চলে এলো। তন্ময় তাকে আড়াল করে একটু একটু করে দরজার কাছে এগিয়ে গিয়ে এক ঝটকায় দরজাটা খুলে দিল। কিন্তু সেখানে কেউ নেই। তবে ধক করে একটা পচা উটকো গন্ধ নাকে এলো। লাবণী এসব বিষয়ে খুব সেন্সিটিভ। সহ্য করতে না পেরে সেখানেই হড়হড় করে বমি করে দিল। লাবণী, চলো চলো, বাথরুমে চলো, ঘর নোংরা করো না। মনে হচ্ছে কাছাকাছি কিছু একটা মরে পচে আছে। তন্ময় তাকে ধরে বাথরুমে নিয়ে গেল, কিন্তু এসবের মাঝে কারোর নজরে পড়ল না বাড়ির সদ্য আসা নতুন সদস্য একটা মৃদু নীলাভ আঁচে জ্বলছে। পরের দিন সকালে যখন চোখ খুলল লাবণী, তখন সে দেখল ঘরের সব জানালা বন্ধ। গত রাত্রে বমি করার পর তার আর কিছুই মনে নেই। মাথাটা এখনো ঝিমঝিম করছে, কিন্তু ঘরের সব জানলা বন্ধ করে রাখা কেন? বাইরে থেকে মদন আর তন্ময়ের গলার আওয়াজ আসছে। লাবণী কোনো মতে বিছানা থেকে উঠে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। দেখল বাগানে দুজন লোক নাকে রুমাল চাপা দিয়ে দাঁড়িয়ে। মদন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তন্ময় তাকে আপাদমস্তক ঝেড়ে যাচ্ছে। সত্যি করে বলো মদন, এসব কার কাজ? ইয়ার কি ফাজলামির একটা লিমিট থাকে? সত্যি বলছি দাদা, এসব আমাদের কারোর কাজ না। মাঝরাতে পাঁচিল টপকে আমার বাড়ির জঙ্গলে এসে এই জিনিস কি ভূতে ফেলে গেল? কি ব্যাপার তন্ময়?
ঘরের সব জানলা তুমি বন্ধ করে রেখেছো এভাবে? অকস্মাৎ লাবণী সেখানে চলে আসবে সেটা তন্ময় আন্দাজ করেনি। ওর শরীরটা কাল রাত থেকেই একটু খারাপ ছিল, এভাবে উঠে চলে আসবে সেটা ভাবতে পারেনি। কিন্তু লাবণী যা দেখলো তাতে হয়তো তার শরীর আরো খারাপ হয়ে গেল। বাগানের মধ্যে পড়ে আছে একটা আধ খাওয়া পচা লাশ, সারা শরীর পচে গলে একসা। আর তার চারপাশে ছড়িয়ে আছে ছোট ছোট কালচে সাদা ডিমের মতো কি সব জিনিস। একদল মাছি ভন ভন করছে তার উপরে। ভুর ভুর করে গন্ধ বের হচ্ছে জায়গাটা থেকে। লাবণী তৎক্ষণাৎ মুখে হাত দিয়ে দৌড়ে ঘরের ভিতরে চলে গেল। তন্ময় পিছন পিছন যেতে যেতে মদনকে বলে গেল, লোক ডাকিয়ে পরিষ্কার করে দে জায়গাটা। তন্ময় ঘরে ঢুকে দেখল লাবণী বাথরুমে দরজা বন্ধ করে আবারও বমি করছে। তন্ময় বাইরে থেকে ডাকতে থাকলো, লাবণী, লাবণী দরজাটা খোলো, লাবণী। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর লাবণী দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। মুখে একদম নির্বিকার ভঙ্গিমা, যেন কিছুই হয়নি। তন্ময় একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো বলো তো তোমার? এই তন্ময়, আমার না খুব মাংস খেতে ইচ্ছে করছে জানো। একটু আনো না, ভালো করে কষিয়ে রান্না করব। এই শরীর খারাপের মধ্যে মাংস খাবে? তন্ময় এবারে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলো লাবণীর মধ্যে। লাবণীর চোখে মুখের ভাব বদলে গিয়ে কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। সে একটু একটু করে তন্ময়ের সামনে এসে একরকম দাঁত মুখ খিঁচিয়ে বলল, আমার মাংস খেতে ইচ্ছে করছে, মানে করছে, ছাগলের মাংস। তন্ময় নিজের স্ত্রীর এমন রূপ দেখে বেশ ঘাবড়ে গেল। সেও আর বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। লাবণী আবার বাথরুমে ঢুকে গেল। তন্ময় বেরোনোর আগে একবার তাদের শোয়ার ঘরে রাখা মূর্তিটাকে ভালো করে লক্ষ্য করল। এখন ওইটাকেই কিরকম একটা অস্বাভাবিক লাগছে তার। 24 ঘন্টাও পেরোয়নি ওটাকে বাড়ি এনেছি। ওটাকে ওটাকে না আনলেই ভালো হতো। লাবণী জেদ করলেও আমায় বারণ করতে হতো। ইতিমধ্যে মদন আরও কিছু লোকজন নিয়ে এসে লাশ সরানো আর বাগান পরিষ্কার করার কাজে লেগে গেছে। তন্ময় নিজেও আর বেশিক্ষণ মাথা না ঘামিয়ে মাংস কিনতে বেরিয়ে পড়ল। বাজার থেকে ফিরে এসে তন্ময় দেখল বাগান পরিষ্কার হয়ে গেছে। মদন শেষ মুহূর্তের কিছু কাজকর্ম সেরে নিচ্ছে, কিন্তু লাবণী এখনো ঠাঁই বাথরুমে ঢুকে বসে আছে। তন্ময় দরজার বাইরে থেকেই বলল, লাবণী, আমি মাংস এনে দিয়েছি, একটু অফিস থেকে ঘুরে আসছি। ভিতর থেকে কিন্তু কোনো সাড়া শব্দ এলো না। তন্ময় একটু কৌতূহলী হয়ে আবারও ডাকলো, লাবণী শুনতে পাচ্ছ? শুনতে পেয়েছি, যাও। তন্ময় আর অপেক্ষা করলো না, নিজে থেকে রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। এত কিছুর মধ্যে মূর্তির কথাটা বেমালুম তার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। যাবার সময় তন্ময় বাগানের দিকে মদনের হাতে 500 টাকা দিয়ে বলল, শোন, তোর দিদির শরীরটা খারাপ, একটু চোখে চোখে রাখিস। মদন ঘাড় নেড়ে হ্যাঁ বলতেই তন্ময় চলে গেল। কাজবাজ শেষ করে উঠতে উঠতে প্রায় বেলা হয়ে গেল। ঘামে ভিজে জব জব হয়ে গেছে। যাই বরং একটু ঘরে গিয়ে ফ্যানের তলায় বসি, দিদিকেও দেখা হয়ে যাবে। বাইরের দালানে উঠে সে দেখল ঘরের সব জানলা দরজা বন্ধ। বাথরুমের দরজাটাও হাট করে খোলা। জানালাগুলো বাইরে থেকেই বন্ধ করা। সেই সকালে তন্ময় বন্ধ করেছিল, তারপর আর খোলা হয়নি। তবে দরজাটা ভিতর থেকে বন্ধ। একটা গুনগুন করে গানের সুর ভিতর থেকে আসছে। দিদি, ও দিদি, একটু দরজাটা খুলবে? ভিতর থেকে সেই একই রকম ভাবে গুনগুন সুর ভেসে আসতে থাকলো। দিদি, আরো কয়েকবার দিদি, ডাকাডাকির পরেও যখন দরজাটা লাবণী খুলবে? দরজা খুলল না, তখন সে কৌতূহলী হয়ে জানলা খুলে বিস্ফারিত চোখে দেখল লাবণী ঘরের মধ্যে গুনগুন গান করতে করতে পাগলের মতো ঘুরছে, আর আর মাঝে মাঝে টেবিলের ওপর রাখা
কালচে মূর্তিটাকে হাসতে হাসতে নিজের গাঢ় লাল লকলকে জিভ দিয়ে একটু একটু করে চেটে দিচ্ছে। সেদিন ব্যাংকে লোকজনের একটু বেশি ভিড় ছিল। দুপুরের খাবার খেতে খেতে প্রায় বেলা 3টে বেজে গেল। তন্ময় কিছুক্ষণের বিরতি নিয়ে এসে মদনের দোকানে এসে বলল, মদন, একটা সবজি ভাত দে তো। দোকানে লোকজন তেমন কেউ নেই, লাঞ্চের সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ। মদন ভাতের থালা নিয়ে এসে কাচু মাচু মুখে তার সামনে এসে দাঁড়িয়ে বলল, দাদা, তোমায় একটা কথা বলার ছিল। তুই আগে ভাত দে বাবা, খুব খিদে পেয়েছে। আচ্ছা, এক কাজ করবি তো, দিদিকে বলে দেবো কাল থেকে দুপুরে আমার খাবারটা তুই আনবি। হ্যাঁ, কত কি লাগবে বলবি, আমি দিয়ে দেবো। এমন সময় তন্ময়ের ফোনটা বেজে উঠল। গোপাল ঠাকুর ফোন করেছেন। এই সময়ে ওনার ফোন রিসিভ করতেই ওদিক থেকে একটা ভারী অথচ শান্ত কণ্ঠ ভেসে এলো। কেমন আছো বাবা? শুনলাম তুমি এখন কলকাতায় নেই। গোপাল ঠাকুর আসলে লাবণীর মায়ের দীক্ষাগুরু, মঠের একজন প্রধান গুরু গোছের কেউ হবেন। তন্ময় খেতে খেতেই উত্তর দিল, হ্যাঁ ঠাকুর, ওই বদলি হয়ে চলে এলাম, সরকারি চাকরি, বুঝতেই তো পারেন। হুম হুম হুম, সে তো বিলক্ষণ। তা কোথায় আছো এখন? বালুরঘাটের গোপালবাটি গ্রাম। আহ তোমায় একটা কথা বলার ছিল বাবা। আমি পরশু সকালে তোমার ওখানে যাচ্ছি। কেন, কোনো অসুবিধা আছে নাকি গুরুদেব? হ্যাঁ, একটু তো অসুবিধে আছেই। আসলে লাবণীর যখন 7 বছর বয়স, তখন ওর মা আমার কাছে এসেছিল ওর কোষ্ঠী নিয়ে। তখন আমি বলেছিলাম ওর এই সময় একটু ফাঁড়া আছে। আচ্ছা, ও এখন ঠিকঠাক আছে তো? তন্ময়ের হঠাৎই মনে পড়ে গেল গত রাত থেকে আজকের সকালের ঘটনাটা। কিন্তু তবুও সেসব নিজের মনের ভুল মনে করে গোপাল ঠাকুরকে আশ্বস্ত করে বলল, এখন তো সেরকম কিছুই হয়নি। আর তাছাড়া সত্যি বলতে এসব কুষ্ঠিতে আমি ঠিক বিশ্বাসও করি না, কিন্তু আপনি যখন আসতে চাইছেন তখন আসুন। তন্ময় ফোন রেখে খাবার শেষ করে হাত মুখ ধুয়ে নিল। পয়সা দেওয়ার সময় মদনকে ডেকে জিজ্ঞেস করলো, হ্যাঁ, কি যেন বলছিলিস, বল কি হয়েছে? টাকা পয়সা লাগবে নাকি? না না দাদা, আসলে দিদির না মনে হয়, মানে আমি তোমায় বলছি, কিছু মনে করো না। ইতস্তত করতে করতে মদন সকালে দেখা সম্পূর্ণ ঘটনাটা তন্ময়কে বলল। তন্ময় সবটা শুনে প্রথমে একটু বিব্রত হলো, পরে নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, আমি দেখছি। আহ, তুমি একটু তাড়াতাড়ি বাড়ি যেও গো দাদা। তন্ময় আর সেখানে দাঁড়ালো না, তড়িঘড়ি অফিসে ফিরে গেল। কিন্তু কিছুতেই কাজে মন বসলো না। সেদিন বাড়িতে ফিরতে ফিরতে তার একটু রাত হয়ে গেল। ফিরে দেখলো সবকিছুই একেবারে নর্মাল। লাবণীর মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা নেই। মূর্তিও মূর্তির মতোই আপন জায়গাতে আছে। তবে এখন সেখানে আশেপাশে বেশ কিছু রজনীগন্ধা ফুল ছড়ানো আছে। এই, তুমি ঠিক আছো তো লাবণী? হ্যাঁ, কেন? আমার আবার কি হবে? না, সেরকম কিছু না। রান্না হয়ে গেছে তোমার? হ্যাঁ, মাংসটা তো বেশ কষিয়ে রান্না করেছি। তুমি স্নান করে এসো, তারপর খাবারটা বাড়ছি। তন্ময় বেশি কথা না বাড়িয়ে স্নানে চলে গেল। বাথরুমে ঢুকে তার প্রথম নজর পড়ল একদম দেওয়ালের কোণায় জমা হয়ে আছে কিছু লম্বা লম্বা চুলের গোছা আর কালচে সাদাটে ডিম। অদ্ভুত তো, সকালেও তো দেখলাম এগুলো, এখন আবার এখানে কি করে এলো? স্নান করার ইচ্ছেটাই চলে গেল তন্ময়ের। কোনো মতে একটু গায়ে জল ঢেলে বেরিয়ে এলো। হঠাৎ নাকে একটা পোড়া পোড়া গন্ধ এলো। খাবার টেবিলে এসে দেখলো
কালচে পোড়া মাংস রাখা রয়েছে। তন্ময় নাকে হাত চাপা দিয়ে বলল, এ কি, সব মাংস তো পুড়িয়ে ফেলেছো দেখছি। এই সামান্য একটা কথাতেই লাবণী একরকম ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়ে ফুড়ে এসে বলল, কোথায় পুড়িয়ে ফেলেছি? হ্যাঁ, এত কষ্ট করে রান্না করলাম, একটু বেশি কষিয়ে রান্না করেছি। তুমি খেয়ে দেখো, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তুমি গন্ধ পাচ্ছ না? হ্যাঁ, মাংসের গন্ধ তো ছাড়, সারা বাড়ি জুড়ে এখন একটা পোড়া পোড়া গন্ধ বের হতে শুরু করেছে। তন্ময় একটু অবাকই হলো। লাবণী খুব ঠান্ডা মাথার মেয়ে, এত অল্পতে রেগে গেল কেন? কিন্তু আর যাই হোক, এই পোড়া মাংস সে খেতে পারবে না, তাই কোনো মতে বলল, এই শোনো না, আজ শরীরটা একটু খারাপ লাগছে জানো তো। রাতে আর মাংস খাবো না, আমি শুয়ে পড়ছি, কেমন? তুমি একটুও খাবে না? ঠিক আছে, আহ, তাহলে তাহলে আমি সবটা খেয়ে নি। রান্নাটা ফেলা তো আর যাবে না, আমিই খেয়ে নিচ্ছি। তন্ময়ের মনে সত্যি এবার একটা ভয়ের উদয় হলো। যে লাবণী মটন ছুঁয়েও দেখতো না, সে নাকি এখন এতগুলো মাংস একেবারে একা খাবে, তাও আবার এই পোড়া, এই খাবারের অযোগ্য খাবার। কিন্তু লাবণীকে দেখে মনেই হয়েছে সে বেশ খুশি হয়েছে। এবারে সত্যি একটা পরিবর্তন লক্ষ্য করছে তন্ময়। সে কোনো মতে ঘরে গিয়ে এক বোতল জল খেয়ে শোয়ার চেষ্টা করলো। বাইরে থেকে মাংস চেবানোর কচকচ শব্দ আসতে থাকলো। এসব কি হচ্ছে ভগবান, হঠাৎ করে একদিনের মধ্যে এত চেঞ্জ। আচ্ছা, ওই জিনিসটা কোথায়? হঠাৎ করেই তন্ময়ের মনে পড়ল সেই মূর্তির সাথে আনা ডায়েরিটার কথা। ওটায় হয়তো তেমন কিছু লেখা থাকলেও থাকতে পারে। খুঁজতে খুঁজতে লাবণীর আলমারির ভিতর জামা কাপড়ের ভাঁজ থেকে ছোট ডায়েরিটা খুঁজে পেল তন্ময়। কিন্তু এটা এখানে কেন? লাবণী কি লুকিয়ে রাখতে চাইছিল এটা তার থেকে? তন্ময় সেটা বালিশের নিচে লুকিয়ে ঘুমিয়ে থাকার ভান করল। বেশ কিছুক্ষণ পর লাবণী ঘরে ঢুকল। তার পা দুটো আর চোখে দেখতে পাচ্ছে তন্ময়। এরকম অস্বাভাবিক সরু সরু লাগছে কেন পা দুটো? একটু একটু করে খাটে উঠে এলো লাবণী। তার লম্বা চুলের গোছা এখন তন্ময়ের মুখের ওপর পড়ছে। লাবণী তন্ময়ের গালে নিজের আঙুল বোলাতে বোলাতে বলল, তন্ময়, এই তন্ময়, ঘুমিয়ে পড়েছো নাকি? এই তন্ময়, ওঠো না। দাঁতে দাঁত পিষে শুয়ে থাকলো তন্ময়। লাবণীকে দেখে এখন তার আর প্রেম পাচ্ছে না, বরং অল্প অল্প ভয়ই লাগছে। লাবণী কেমন একটা খল খল করে হাসতে হাসতে শুয়ে পড়ল। পাশ ফিরে তাকে দেখতেও মন চাইছে না। নিজের মনে মনেই সে বলল, না, এই জিনিস এখন পড়া যাবে না, কাল অফিস নিয়ে যেতে হবে, এখন শুধু চুপচাপ দেখে যেতে হবে। শুয়ে এসব ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো একটু জুড়িয়ে এসেছিল তার খেয়াল নেই। ঘুম ভাঙল আবার মাঝরাতের সময়, একটা জোরালো শব্দে, অনেকটা ওই মাথা ঠোকার মতো শব্দ। তন্ময় সবে উঠতে যাবে, মাটিতে পা রাখতেই সে আঁতকে উঠল। ঘরের মধ্যে মেঝেতে ছড়িয়ে রয়েছে লম্বা লম্বা চুলের গোছ আর অসংখ্য ছোট ছোট কালচে সাদাটে ডিমের মতো কিছু। সেগুলো থেকে কিলবিল করে বাইরে আসছে অদ্ভুত দেখতে ধূসর পোকা। ঘেন্নায় মুখ থেকে বমি বেরিয়ে আসার উপক্রম হলো তন্ময়ের। বাইরে বেরিয়ে এসে এসে দেখল লাবণী মাথা দিয়ে রান্নাঘরের কাঠের তক্তার ওপর বারবার বারবার আঘাত করছে। এক পাশে কালকের জন্য রেখে দেওয়া কিছুটা কাঁচা মাংস রয়েছে। তন্ময় একবার লাবণীকে ডাকলো, লাবণী, কি করছো লাবণী? লাবণী, মাথা ঠুকছো কেন? লাবণী, লাবণী, মাথা ঠুকছো কেন? এবারের দৃশ্যটা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি তন্ময়। লাবণী নিজের হাতে মাংস কাটার ছুরিটা তুলে নিল।
তারপর বাকি মাংসটা কাটতে থাকলো। তার মধ্যে কোনো রকম প্রাণের লেশ ছিল না, শুধু পিছন ঘুরে দুদিকে দুলতে দুলতে মাংস কাটছিল সে। তন্ময় আবারও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সে দেখলো একটা লম্বা লালচে লকলকে জিভ বেরিয়ে এসে দুটো কাঁচা মাংসের টুকরো মুখের ভিতর ঢুকিয়ে নিল। তন্ময় ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে ঢুকে দেখলো মূর্তিটা অদ্ভুত নীলাভ ভঙ্গিতে জ্বলছে, অনেকটা অনেকটা বার্নারে আগুন জ্বললে যেমন হয়। সাথে সাথে তন্ময় এক খনা কণ্ঠের বৃদ্ধার কণ্ঠ শুনতে পেল। সে যেন ডুকরে ডুকরে কাঁদছে। ডাউক আসছে রে ডাউক, আমার ছেলেটাকে আবার মেরে ফেলবে, আবার মেরে ফেলবে। ওরে আটকাও, আটকাও ওরে। তন্ময় বুঝতে পারছে না তার ঠিক কি করা উচিত। তার হাত পা চলছে না। একবার তার মনে হলো ওই মূর্তিটাই সব নষ্টের গোড়া। সেটাকে ধরতেই তার হাতের তালুটা তীব্রভাবে জ্বালা করে উঠল। মুহূর্তের মধ্যে হাত সরিয়ে নিল সে। নিজেকে কিরকম পাগলের মতো লাগছে। একদিকে রান্নাঘর থেকে মাংস খাওয়ার কচকচ শব্দ আসছে, আর অন্যদিকে বুড়ির খনা কণ্ঠের ডুকরে ডুকরে কান্নার স্বর। তন্ময় একরকম কাঁদতে কাঁদতে বারান্দায় এসে চিৎকার করে ডাকলো, লাবণী, লাবণী! লাবণী মাংস খাওয়া থামিয়ে একটু একটু করে তার দিকে ফিরে তাকালো। এ এ কার মুখ দেখছে তন্ময়? লাবণীর মুখটা বদলে গিয়ে অদ্ভুত ছুচলো সরু বুড়ির মতো হয়ে গেছে। দাঁতের ফাঁকে ঠোঁটের গোড়ায় কাঁচা মাংস আর রক্ত লেগে একটা জান্তব হাসি হাসতে হাসতে সে বলল, মাংস খেতে আমার খুব ভালো লাগে রে, মাংসের গন্ধ খুব ভালো লাগে। ধীরে ধীরে লাবণী মাংস কাটার ছুরিটা তুলল। তন্ময় বুঝতে পারল পরবর্তী ঘটনাটা কি হতে চলেছে। লাবণী অদ্ভুত হিংস্র ভঙ্গিতে ছুরিটা উঁচিয়ে ধরে তার দিকে দৌড়ে এলো। তন্ময় এক পা পিছিয়ে একটা ডিমের ওপর পা দিয়ে স্লিপ কেটে পড়ে গেল, আর তারপর সবটা নিকষ এক অন্ধকার। তন্ময় দাদা, ও তন্ময় দাদা! দুমদাম দরজা ধাক্কানোর আওয়াজে জ্ঞান ফিরল তন্ময়ের। তন্ময় দাদা, বাইরে থেকে মদন ডেকেই চলেছে, দরজা খোলো তন্ময় দাদা, ঠিক আছো তো তন্ময় দাদা? তখনও মাথার ভিতরটা যন্ত্রণা করছে। সে পড়ে রয়েছে বাইরের বারান্দায়। কোনো মতে নিজে উঠে দেখল ঘরের খাটে অচৈতন্য অবস্থায় শুয়ে আছে লাবণী। তার সারা ঘরের মেঝের ওপরে ছড়িয়ে পড়ে আছে সেই ছোট ছোট ডিম। সেগুলো থেকে এখনো দেলদেলে চামড়ার পোকাগুলো কিলবিল করে যাচ্ছে। দিদি, ও দিদি, দরজা খোলো দিদি! দাঁড়া দাঁড়া, খুলছি খুলছি। তন্ময়ের কণ্ঠ শুনতে পেয়ে একটু শান্ত হয়ে মদন দরজা ধাক্কানো বন্ধ করল। কিছুক্ষণ পর তন্ময় দরজা খুলল, আর সাথে সাথে একটা উগ্র কটু গন্ধ নাকে এলো মদনের। তারও চোখ পড়ল মেঝেতে ছড়িয়ে থাকা ডিমগুলোর দিকে। এ মা, এসব কি গো দাদা? সারা ঘর ভর্তি হয়ে আছে। জানি না কি হচ্ছে। কাল রাতে যা দেখলাম। কি দেখলে গো? তন্ময়কে দেখে এখনো বিধ্বস্ত বলেই মনে হচ্ছে। চোখ দুটো গাঢ় রক্তাভ হয়ে আছে। টেবিলের ওপর কালকের কাঁচা মাংসের শেষ কয়েকটা টুকরোও পড়ে আছে। তন্ময় নিজেকে একটু সামলে নিয়ে জিজ্ঞেস করলো, পরে বলবো সব। তুই এত সকালে কি করতে এলি? তোমার জঙ্গলে আবার কালকের মতো একটা দেহ পড়ে আছে।
তন্ময় আর মদন আবারও পিছনের জঙ্গলে গিয়ে দেখল কালকের মতো একটা আধ খাওয়া পচা গলা দেহ পড়ে আছে। তার চারপাশেও ছড়িয়ে আছে এই কালচে ছোট ছোট ডিম। মাছির দল ভন ভন করে উঠছে। দাদা, আমি আবারও বলছি, এগুলো কিন্তু আমাদের কারোর কাজ নয় গো। আমি জানি রে। বিষয়টা যে আর স্বাভাবিক নেই সেটা সে গত রাত্রের ঘটনা দেখি বুঝে গেছে, কিন্তু এর কোনো কারণ সে বুঝতে পারল না। হয়তো ওই ডায়েরি পড়লে কিছুটা বোঝা যাবে। আজ আর অফিস যাওয়া যাবে না, বদলি হয়ে আসার সাথে সাথেই ছুটি মারতে হবে। তবে এখানে আর থাকা যাবে না। তুই তুই এক কাজ কর, কালকের মতো লোক ডেকে এনে পরিষ্কার করে দে, আর আজকে আমার ঘরটাও পরিষ্কার করে দিস। মদনের হাতে সে 1000 টাকা ধরিয়ে দিল। মদন যতক্ষণ লোক ডেকে আনতে গেল ততক্ষণ বাইরের উঠোনে বসে মাথায় হাত দিয়ে তন্ময় গত রাতের কথাগুলো মনে করতে থাকলো। আদৌ যেসব জিনিস কাল সে দেখেছে সেগুলো সত্যি নাকি স্বপ্ন? সত্যি বলে মেনে নিতে কষ্ট হলেও স্বপ্ন যে নয় তার জলজ্যান্ত প্রমাণ ভিতরেই রয়েছে। কি মনে হতেই সে ফোন লাগালো একটা নম্বরে। ওপাশ থেকে ফোন তুলতেই তন্ময় বলল, হ্যালো, গোপাল ঠাকুর? হ্যাঁ বাবা, বলো। ঠাকুর, একটা বিপদে পড়ে গেছি। আপনি যদি আজকে একটু আসতে পারেন তাহলে খুব ভালো হয়। আজকে তো হবে না বাবা। আমি তো তোমায় বলেছিলাম কালকে আসবো, কাল যেতে পারবো। তুমি তুমি বলো না, কি বিপদ হয়েছে বলো, আমি শুনছি, বলো। তন্ময় কোনো মতে গত রাতের সমস্ত ঘটনা ওনাকে খুলে বলল। তিনি সবকিছু শুনে বললেন, ওই মূর্তির একটা ছবি পারলে আমায় পাঠিয়ে দাও। তবে তোমার কথা শুনে যেটুকু আন্দাজ করতে পারছি, তুমি ওই মূর্তি আপাতত তোমার বাড়ি থেকে সরাতে পারবে না। ও তোমার বাড়িতে বাসা বেঁধেছে। আমি বলবো তুমি ডায়েরিটা ভালো করে পড়ো, হয়তো এর কারণ বৃত্তান্ত জানতে পারবে। ইতিমধ্যে মদন গতকালের লোকজন নিয়ে চলে এসেছে। তারা তাদের মতো করে কাজ শুরু করে দিয়েছে, কিন্তু লাবণী এখনো ঘুমোচ্ছে। তন্ময় মূর্তির ছবিটা গোপাল ঠাকুরকে পাঠিয়ে দিল। মেসেজটা সিন হওয়ার কিছুক্ষণ পর আবার ফোন এলো। তিনি এবারে বেশ গুরু গম্ভীর কণ্ঠে বললেন, আজকের রাতটা সাবধানে থেকো বাবা তুমি। ওই মূর্তিকে ভুলেও স্পর্শ করবে না। আর আর লাবণীর পাশে পাশে থেকো, কেমন? ওর এখন তোমায় প্রয়োজন হবে, বুঝেছো বাবা? কিন্তু কিন্তু এই মূর্তিটা কিসের? ওই ডায়েরিটা পড়ো, আশা করি উত্তর পেয়ে যাবে। তন্ময় ফোনটা কেটে দিল। ততক্ষণে মদন আর লোকজন মিলে কাজ শুরু করে দিয়েছে। ছোট্ট কালো চামড়ার বাঁধানো ডায়েরিটা পড়তে শুরু করলো তন্ময়। অধমের নাম কৌশিক দেবনাথ। আমার বর্তমান বয়স 35। আমি এই ডায়েরি লিখছি তার একটাই কারণ, যাতে আমার মৃত্যুর পর আমি কি করে মারা গেলাম তার একটা আভাস পাওয়া যায়। আমার মৃত্যু দেখে অনেকের মনে হতে পারে যে আমি আত্মহত্যা করেছি, কিন্তু আদতে আমি অতটা সাহসী নই। আমাকে মেরে ফেলতে চায় আমার মা। আমি শুরু থেকে বলছি, আমার জন্ম 1990 সালে। তবে আমার সাথে আমার মায়ের আরেক ছেলে হয়েছিল, যাকে আমি দাদা ডাকতাম। ওর নাম ছিল রোহন দেবনাথ। ওই এমনিতেই মিনিট 2 বড়। আমরা যমজ ছিলাম, একেবারে আইডেন্টিক্যাল টুইন্স যাকে বলে আর কি। কিন্তু যখন আমাদের বয়স প্রায় বছর 12 কি 13 হবে,
তখন একটা দুর্ঘটনায় আমার দাদা মারা গেল। সিলিন্ডার ব্লাস্ট করলো। আমি আর মা বাবাও কিছুটা আহত হয়েছিলাম, তবে ও গ্যাসের কাছাকাছি থাকায় বাঁচতে পারেনি। এই ঘটনার শুরু সেই সময় থেকে। আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা আমাকে একটু বেশি ভালোবাসতো। এমনি মুখে বলতো যে আমরা দুজন নাকি দুটো প্রাণ, কিন্তু আমিও বুঝতাম আর দাদাও বুঝতো। ছেলে ভোলানো কথাবার্তা আর কাজকর্ম আলাদা ছিল মায়ের। যেমন বাড়িতে মাছের মাথাটা আমার জন্য বরাদ্দ থাকতো, মাটন হলে তেল আর চর্বির পিস, নাল্লির পিস আমার জন্য বরাদ্দ। আবার একই দিনে জন্মদিন হওয়ায় বাবা আমার জন্য কত কিছু আনতো, কিন্তু দাদার জন্য কিছুই আনতো না। দাদাকে হেসে মাথায় হাত বুলিয়ে বলতো, তুমি বড় বলে তুমি এখন বাদ। এদিকে বড় মাত্র 2 মিনিটের। মাঝে মাঝে আমার নিজেরই কেমন লাগতো, কিন্তু কিছুই তো বলতে পারতাম না। কাকে বলবো, কি বলবো? বড়রা ছোটদের জন্য স্যাক্রিফাইস করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার কেন জানি না মনে হলো দাদা আমাকে মেরে ফেলতে চায়। কোনো কারণ ছিল না, শুধু শুধুই আমার মনে হতে লাগলো। তার তাকানো, তার চলাফেরা, হাবভাব সবকিছুতেই আমার উপর কেমন যেন একটা হেডসেট আছে বলে মনে হতে লাগলো আমার। তারপর সেই দিনটা এলো, আমাদের বাড়ির সিলিন্ডারটা ব্লাস্ট করলো, আর সেই দুর্ঘটনায় আমার দাদা মারা গেল। আর সেদিনের পর থেকেই মা কেমন যেন পাগল হয়ে গিয়েছিল। মা সারাদিন কাঁদতো, আমি মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু মা তাও কাঁদতো। মা যেন একরকম আমাকে ভুলেই গেল। সেদিন আমি প্রথম বুঝলাম মা আসলে ওকেই বেশি ভালোবাসতো। আমি এতদিন সবটা বুঝতে পারিনি। আমার বাবা করোনায় মারা গেলেন, তারপর থেকে মায়ের পাগলামিটা শুরু হতে থাকলো। মা মাঝে মাঝেই বলতেন, ও ও আমায় ডাকে, আমি আমি ওর গায়ের গন্ধ পাই বাবাই, ওর মাংসের গন্ধ। আমি আমি কিন্তু ওকে দেখতে পাই। প্রথম দিকে বুঝতাম না মা কি যে বলতো চাই। পরে বুঝতে পারলাম মা দাদাকে দেখতে শুরু করেছে। প্রথম দিকে বিষয়টা খুব বাড়াবাড়ি পর্যায়ে না গেলেও আমি চাকরি পাওয়ার পর থেকে সেটা বাড়তে থাকলো। আমি মাকে ডাক্তার দেখালাম, ডাক্তার বলল এ জিনিস দিনকে দিন বাড়তে থাকবে। মায়ের সবসময় দেখাশোনা করার জন্য একজন পরিচারিকা নিয়োগ করলাম। মহিলাকে শুরুতে একদম পছন্দ ছিল না আমার, কিন্তু কাজ করতো খুব ভালো, বেশ চটপটে। মায়ের ওষুধপত্র দেখাশোনা বেশ ভালো করেই করতে পারত। আর মাও দেখলাম তার সঙ্গে বেশ উপভোগ করছে। কাজের লোকেদের যা স্বভাব হয় আর কি। আর 5টা বাড়ির কুটকাচালি করা মাও বেশ মনোযোগ দিয়ে শুনত। তাই আমিও একটু একটু করে নিশ্চিন্ত হতে শুরু করি। তারপর তো কাজের সূত্রে আমাকে কলকাতায় চলে যেতে হয়। কিন্তু অদ্ভুত বিষয়, আমি কলকাতায় আসার পরের সপ্তাহ থেকেই মায়ের মধ্যে একটা অদ্ভুত অস্বাভাবিকতা লক্ষ্য করতে শুরু করলাম। মা প্রতিদিন রাত 3টে নাগাদ আমাকে ফোন করে বলতো, বাবাই, আমি কিন্তু সব জানি, তুই সবাইকে ফাঁকি দিতে পারিস, আমায় পারবি না। প্রথম দিকে আমি বুঝতাম না, ভাবতাম মায়ের পাগলামো বোধ হয়। তারপর একদিন মা অন্য আর একটা কথা বলল, তাতে আমি বুঝলাম মা ঠিক কি বলতে চাইছে। আর সেদিনের পর থেকেই আমার ভিতরে শুরু হলো একটা চাপা আতঙ্ক। আমি কিন্তু তোকে চিনি বাবাই, আমি সব জানি। ছোটবেলায় তুই যেমন খাসির মাংসের গন্ধ চিনতিস, আমি তেমনি তোর মাংসের গন্ধ চিনতে পারি। তবে আমার একটা সন্দেহ হতো ঠিকই, মা রোজ রাতের বেলায় 3টের সময় ফোন করে এই কথাটা বলে কেন? ভাবতাম কাজল দিদি হয়তো ঠিকঠাক খেয়াল রাখছে না মায়ের। একদিন তাই মাসখানেক পরে কাজল দিকে আমি ফোন করলাম। আচ্ছা কাজল দি, কি ব্যাপার বলো তো? মাকে ঠিকঠাক ওষুধগুলো দিচ্ছ তো? হ্যাঁ গো দাদাবাবু, আমি তো ওষুধগুলো দিচ্ছি, কিন্তু মা যে সারাক্ষণ ধরে এই দরজাটা বন্ধ করে রাখে, ভিতরে ঢুকতেই দেয় না।
সে কি, তাহলে তুমি খাবার দাবার ওষুধপত্র এগুলো দাও কি করে? আমি তো দরজার সামনে গিয়েই ডাক পারি, ভিতর থেকে মা হাত বাড়িয়ে নিয়ে নেয়। তো তুমি ভিতরে ঢুকে দেখোনি মা কি করছে? আগে প্রথম দিন ঢোকার চেষ্টা করেছিলাম, দেখলাম সারা ঘর জল আর মাটি দিয়ে সে কি সব করছে। কিন্তু আমি যেতেই একেবারে তখনই লাঠি নিয়ে তেড়ে এসে বলল, ফের যদি আমার ঘরে ঢুকেছিস তো মেরে তোর হাড়গোড় ভেঙে দেবো বলে দিচ্ছি, নোংরা মেয়ে ছেলে। কাজের মেয়ের মতো থাকবি, আমার ঘরে নাক গলাতে আসবি না একদম। বাবা, আমার ডান হাতে একবার লাঠির বাড়িও পড়েছিল। হাতটা না সে কি বলবো তোমায়, একেবারে এতটা ফুলে গেছিল। ডাক্তার দেখিয়েছিলাম বাবা, ওই ঘরে তারপর থেকে আমি আর কখনোই ঢুকি না মাগো। আচ্ছা, এই কথাটা তুমি আমাকে আগে বলোনি কেন বলো তো? আচ্ছা, ডাক্তারের কত খরচ হয়েছে জানিও, আমি তোমাকে পাঠিয়ে দেবো। না না দাদা বাবু, ও খরচ তোমায় দিতে লাগবে না। শুধু শুধু তুমি একবারটি এসো, হ্যাঁ? মাকে দেখে আমার ঠিক বলে মনে হয় না গো। কেন, তুমি কি কিছু বুঝতে পারো? গত এক সপ্তাহ থেকেই মায়ের হাত দুটো কিরকম সরু লিকলিকে হয়ে আছে বলে মনে হচ্ছে। আর আর সারা বাড়ির কোণে কোণে কিরকম নোংরা সাদা সাদা ছোট ডিম গজিয়ে উঠছে। আমার আমার খুব ভয় লাগছে দাদাবাবু, তুমি একবারটি এসো। তবে সেদিনের পর থেকেও কোনো পরিবর্তন পেলাম না। মা রোজই ফোন করতো আর ওই একই কথা বলতো। একটা সময় পরে ভয়টা কেটে গেল আমার। বুঝলাম এটা শুধুই মায়ের মনের বিভ্রম। বিষয়টা একটু একটু করে মানিয়ে নিচ্ছিলাম। একটা সময় পর বেশ বিরক্তিকর হয়ে উঠেছিল। প্রতি রাতেই একই জিনিস কাহাতক সহ্য করা যায় বলুন তো? কিন্তু তার পরদিনই ওই খবরটা এলো। সেদিন সকালে আমি অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লায়েন্ট মিটিং ছিল। ঠিক তখনই কাজলদির ফোনটা পেলাম। খুব বিরক্ত হয়েছিলাম, কিন্তু কাজলদি জানালো, ও দাদাবাবু, দাদাবাবু গো, তুমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসো গো। তোমার মা কাল রাতে সুইসাইড করেছে। এক মুহূর্তের জন্য আমার পুরো পৃথিবীটা যেন থমকে গেছে বলে মনে হলো। কোনো মতে নিজেকে সামলে নিয়ে অফিস গিয়ে বসকে সবটা খুলে জানি আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন কিভাবে আমি বাড়ি পৌঁছেছিলাম সেটা আমিই জানি। এসে দেখি লোকজন জমাট বেঁধে আছে আমার বাড়ির সামনে। কয়েকজন পুলিশ ঘিরে রেখেছে বাড়িটাকে। তাদের উপেক্ষা করে আমি ঘরের ভিতরে গিয়ে ঢুকলাম। ঘরটা ছন্ন ছাড়া অবস্থা। ঘরের মেঝেতে জায়গায় জায়গায় নোংরা কালচে সাদা ছোট ছোট ডিম পড়ে আছে। কিছু কিছু ডিম ফেটে কিলবিল করে কিরকম সাদা পোকা বেরিয়ে আসছে। আমি ভিতরে ঢুকে দেখলাম মায়ের শরীরটা সিলিং ফ্যান থেকে একটা লাইলনের দড়ি দিয়ে ঝুলছে। চোখ দুটো বাইরে ঠিকরে বেরিয়ে এসেছে। জিভটা লম্বা হয়ে থুতনির কাছ পর্যন্ত ঝুলছে। রোগা হাড়গোড় বেরিয়ে আসা লিকলিকে শরীরটা দেখে মনে হচ্ছে যেন বহুদিন অভুক্ত ছিল আমার মা। পরনে একটা পাতলা ফিনফিনে নাইটি, নোংরা। তবে মায়ের ঘরের অবস্থা আরো খারাপ ছিল। ঘরের কোনায় কোনায় মাকড়সার জাল জমেছিল। মেঝেতে ছোট ছোট পোকার ডিম আর কিছু এঁটো খাবার, আর 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 একটা কালচে মূর্তি। এই মূর্তিটা আমি আগে কখনো দেখিনি, কিন্তু আমার ওটাকে দেখেই কেমন যেন ভয় ভয় করছিল। আমার কাজল দিদিকে দেখে মনে হচ্ছিল উনি হয়তো সবটাই জানেন। শুধু দূরে দরজার কাছে দাঁড়িয়ে মুখে আঁচল টেনে কেঁদে চলেছেন। আমি তাকে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এসব কি করে হলো কাজল দিদি? আমি কি করে বলি বলো তো দাদাবাবু, মা তো কখনো আমাকে ঘরেই ঢুকতে দিত না। মিথ্যে কথা বলো না কাজল দিদি। একজন পেশেন্টের মাথায় এইরকম কখনোই আসতে পারে না। কেউ না কেউ যতক্ষণ না তাকে কিছু বলে দেয়। আর আমার মা তো তুমি ছাড়া কারোর সাথে কথা বলতো না। আমি আমি সত্যি বলছি দাদাবাবু, আমি কিচ্ছুটি জানি না গো। এই শোনো, তুমি যদি কিছু না বলো বাইরে কিন্তু পুলিশ আছে।
আমি কিন্তু 2 মিনিটে যা করার করব। আমি যতদিন এখানে ছিলাম মা তো বাইরেই থাকতো, তোমার সাথে গল্প করতো। তাহলে ঘরের দরজা বন্ধ করা কবে থেকে শুরু করলো, হ্যাঁ বলো? না না দাদাবাবু, ও দাদাবাবু, তুমি পুলিশে বলো না গো কিছু, পুলিশে বলো না। আমি বলছি বলছি আমি বলছি বলছি ওই 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 তুমি চলে যাওয়ার 1 সপ্তাহ পর থেকেই না মা যেন পুরো বদলে গেছিল গো। ওই ওই জন্যই তো তোমায় আসতে আসতে বলতাম দাদাবাবু। আচ্ছা, আমি চলে যাওয়ার পরে মাকে এমন কিছু বলেছিলে যার জন্য মা ঘরে ঢুকে গেল? মানে বাচ্চা নিয়ে এমন কিছু, মনে করে দেখো তো। বুঝতে পেরেছি দাদাবাবু, এবারে আমি সবটা বুঝতে পেরেছি। মাকে আমি পাশের গায়ের রমানাথ কাপালিকের কথা বলেছিলাম। সে তার বাচ্চাকে ফিরিয়ে আনার জন্য কাপালিক তন্তর মন্তর করেছিল। সেও আত্মহত্যা করেছিল গো। কিন্তু কিন্তু বাচ্চা দেখা পেয়েছিল। মা হয়তো মা হয়তো সেই তন্তর মন্তর করছিল, জানো তো, তোমার মানে তোমার তোমার দাদাকে ফেরানোর জন্য। তুমি কি পাগল হয়ে গেছিলে? তোমাকে না বারণ করেছিলাম বাচ্চা নিয়ে কোনো কথা বলবে না? তুমি তো একদম। দাদাবাবু, আস্তে 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 কথা বলো, বাইরের লোকজন শুনতে পাবে যে। কি করলে কাজল দিদি? মা শেষ জীবনে পাগলের মতো থাকতে থাকতে চলে গেল কাজল দিদি। এখন আর কি করবে দাদাবাবু? যাও, মাকে শ্মশানে নিয়ে যাও। আত্মহত্যা দেহ বেশিক্ষণ ধরে রাখতে নাই গো, তেনাদের নজর পড়ে। তুমি তুমি কি বলেছিলে? ওই কাবালিক কি করে নিজের বাচ্চা ফিরিয়ে এনেছিল? পুজো পুজো করে। কার পুজো? আগে অপদেবতার। নমস্কার, আপনারা শুনছিলেন অভিশপ্ত অশ্বমেধের পরিচালনায় অর্ণব ঘোষের কলমে ডাহুক বুড়ি গল্পটির প্রথম পর্ব। এই গল্পটি কিন্তু এখনো অমীমাংসিত। অনেক প্রশ্নচিহ্ন রয়ে যায় এই গল্পটির মাঝখানে। এই ডাহুক বুড়ি আসলে কে? ইনি কি সত্যিই অপদেবী? কেন পুজো করেছিলেন এই ডাহুক বুড়ির? আচ্ছা, মা কি কখনো তার সন্তানকে হত্যা করতে পারে? এই অনেক প্রশ্নের উত্তর আপনারা পাবেন আগামী পর্বে। ঠিক এই দিনে এই সময়ে আমরা আবার আসব আপনাদের কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন অভিশপ্ত অশ্বমেধ। কিছু গল্প, কিছু ঘটনা। নমস্কার।